ফিবির স্কুলটা আসলে বলতে গেলে মিউজিয়ামের ঠিক পাশেই ছিল। আর লাঞ্চে বাড়ি যাওয়ার সময়ও তাকে এই মিউজিয়াম অতিক্রম করেই যেতে হবে। তাই আমি জানতাম যে সে ঠিকই আমার সাথে দেখা করবে। নোট লেখা শেষে আমি সিঁড়ি ধরে পা বাড়ালাম প্রিন্সিপালের অফিসের দিকে, যাতে আমি কাউকে দিয়ে নোটটা ফিবির হাতে পৌঁছে দিতে পারি। আমি নোটটায় প্রায় 10টা ভাঁজ দিয়েছিলাম, যাতে ফিবির কাছে পৌঁছানোর আগে পর্যন্ত কেউ ওটা খুলে পড়ে না দেখে। স্কুলগুলোতে আসলে কাউকেই বিশ্বাস করা যায় না, তবে আমি জানি তারা ঠিকই নোটটা ফিবির হাতে তুলে দেবে, কারণ আমি তার ভাই। সিঁড়ি ধরে ওপরে ওঠার সময় আমার আবারও মনে হলো যে আমি হয়তো বমি করতে যাচ্ছি, তবে এইবারও বমি হয়নি। হাঁটা থামিয়ে কয়েক সেকেন্ড সিঁড়িতে বসে রইলাম। সিঁড়িতে বসে থাকায় আবারও ভালো লাগতে শুরু করেছিল। তবে বসে থাকা অবস্থায় আমি এমন একটা জিনিস দেখলাম যেটায় আমার মাথা প্রায় নষ্ট হওয়ার অবস্থা। কেউ দেওয়ালে ফাঁকিও লিখে রেখেছে। এটা দেখে প্রচণ্ড ক্ষেপে গিয়েছিলাম। শুধু ভাবছিলাম ফিবি ও অন্যান্য বাচ্চারা এই লেখাটা দেখে আসলে কী ভেবেছিল। হয়তো তারা এটার মানে জানারও চেষ্টা করেছে। শেষমেশ হয়তো কোনো অশ্লীল বাচ্চা তাদেরকে এটা ভেঙে বলেছে। অর্থ জানার পর হয়তো তারা অর্থটা নিয়ে ভেবেছে, পারলে হয়তো কয়েকদিন ওই দিন অর্থটা নিয়ে চিন্তা করেছে। আমার আসলে তখন দেওয়ালে ওই কথা লেখা মানুষটাকে মারতে ইচ্ছা করছিল। আমার ধারণা এটা হয়তো রাতের বেলা স্কুলে প্রস্রাব করতে ঢোকা হারামজাদা বিকৃতকামী লিখেছিল। আমি তখন কল্পনা করছিলাম লোকটার ঘাড়ে ধরে আমি ক্রমাগত তার মাথা পাথরের ওপর আছড়ে ফেলছি। আমি নিজেও জানি আমার ওই কাজ করার সাহস নেই। আমি জানতাম সেটা। এটায় আরও খারাপ লাগতে শুরু করলো আমার। সত্যি বলতে আমার তো আসলে হাত দিয়ে দেয়ালে লেখাটা মুছে দেওয়ারও সাহস ছিল না। ভয় পাচ্ছিলাম লেখাটা মোছার সময় কোনো শিক্ষক হয়তো আমাকে দেখে ফেলবে আর ভাববে আমি ওই লেখাটা লিখেছি। তবে যাই হোক, শেষমেশ লেখাটা মুছেই ফেললাম। তারপর আবার পা বাড়ালাম প্রিন্সিপালের অফিসের দিকে। প্রিন্সিপালকে রুমে দেখা গেল না, তবে টাইপরাইটার নিয়ে 100 বছরের এক বুড়ি বসেছিল রুমটায়। মহিলাকে নিজের পরিচয় দিয়ে বললাম যে আমি 4B1-এ পড়া কলফিল্ডের ভাই। তাকে বললাম যে সে যেন আমার নোটটা ফিবিকে পৌঁছে দেয়। সাথে এটাও যোগ করলাম যে নোটটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমার মা খুবই অসুস্থ থাকায় ফিবির জন্য লাঞ্চ তৈরি করতে পারেনি। তাকে বলবেন যে সে যেন আমার সাথে দেখা করে। ড্রাগ স্টোরে লাঞ্চ করব আমরা। বৃদ্ধা মহিলা খুবই ভালো ছিল। আমার হাত থেকে নোটটা নিয়ে সে আরেক মহিলাকে দিয়ে ফিবির ক্লাসে পাঠিয়ে দিল। এরপর কিছুক্ষণ বৃদ্ধার সাথে আলাপচারিতা করলাম। তাকে বললাম যে আমি আর আমার ভাইয়েরাও এই স্কুলেই পড়েছি। মহিলা আমাকে জিজ্ঞেস করলো আমি এখন কোন স্কুলে পড়ছি। আমি জানালাম যে পেন্সিতে। জবাবে মহিলা বলল পেন্সি নাকি খুবই ভালো একটা স্কুল। যদিও আমি চাইছিলাম মহিলার ভুলটা ভাঙিয়ে দিতে, তবে সাহসে কুলাচ্ছিল না। আর তাছাড়া মহিলা যেহেতু পেন্সিকে ভালো স্কুল ভাবে, মহিলা সেটাই না হয় ভাবুক। 100 বছরের পুরনো কাউকে নতুন কিছুর ব্যাপারে বলাটা খুবই কঠিন। যাই হোক, কিছুক্ষণ কথা বলে রুম থেকে বেরিয়ে এলাম। ব্যাপারটাই বেশ অদ্ভুত ছিল। আমি বেরিয়ে আসার সময় মহিলা পেছন থেকে আমাকে ডেকে বলল, গুড লাক। আমি পেন্সি থেকে বেরিয়ে আসার সময়ও স্পেন্সারও আমাকে এটাই বলেছিল। কোনো জায়গা থেকে বেরিয়ে আসার সময় কারো গুড লাক কথাটা আমি সহ্য করতে পারি না। আমার কাছে খুবই বাজে লাগে এই ব্যাপারটা। নামার সময় অন্য একটা সিঁড়ি দিয়ে নামলাম। ওই সিঁড়ির দেওয়ালেও ফাঁকিও লেখা ছিল। আমি এটাও হাত দিয়ে মুছে ফেলতে চেয়েছিলাম, তবে ওই লেখাটা চাকু বা ধারালো কিছু দিয়ে খোদাই করে লেখা ছিল। ওটা মোছার কোনো উপায় ছিল না। আর তাছাড়া ওই লেখা মোছার চেষ্টাটা বৃথা চেষ্টা ছাড়া আর কিছু না। লক্ষ লক্ষ বছর হাতে নিয়ে মুছতে শুরু করলেও
পৃথিবীর অর্ধেক ফাক ইউ লেখা মোছা সম্ভব না, এটা প্রায় অসম্ভব। চত্বরের ঘড়ির দিকে তাকালাম, 12টা বাজতে তখনও আরও 20 মিনিট বাকি। ফিবির সাথে দেখা করার আগে হাতে তখন প্রচুর সময় ছিল, তবে আমি হেঁটে শুধু মিউজিয়ামের দিকেই গেলাম। আমার আসলে তখন যাওয়ার মতো অন্য কোনো জায়গা ছিল না। ভেবেছিলাম একবার হয়তো থেমে ফোন বুথ থেকে জেন গ্যালাহারকে কল করব, তবে কল করার মুড ছিল না, কারণ আমি তখনও নিশ্চিত ছিলাম না ছুটিতে সে বাড়ি এসেছে কি না। তাই আমি মিউজিয়ামে গিয়ে ঘুরে দেখতে লাগলাম। মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে ফিবির জন্য অপেক্ষা করার সময় দুটো বাচ্চা ছেলে মিউজিয়ামের দিকে এগিয়ে এসে আমাকে জিজ্ঞেস করলো মমিগুলো কোথায় আছে তা আমি জানি কি না। যে ছেলেটা আমাকে জিজ্ঞাসা করছিল তার প্যান্টের বোতাম খোলা ছিল, আমি তাকে সেটা বললাম। সে আমার সামনে দাঁড়িয়েই প্যান্টের বোতামটা লাগালো। ঘুরে পেছন ফেরার প্রয়োজন মনে করলো না সে। দৃশ্যটা দেখে প্রচুর হাসি পাচ্ছিল, তবে আবার বমি বমি লাগতে পারে ভেবে হাসলাম না আমি। মমিগুলো কোথায় আছে ভাই? বাচ্চাটা আবারও জিজ্ঞেস করলো। আপনি জানেন? বাচ্চা দুটোর সাথে কিছুক্ষণ মজা নিলাম আমি। মমি? ওইগুলো আবার কি? আমি জিজ্ঞেস করলাম। ওই তো মমি, মানে মরা মানুষ, ওই যে তাদেরকে টুনের ভেতর কবর দেওয়া হয়েছিল। টুন? হা হা হা। শব্দটা শুনে প্রচণ্ড হাসি পাচ্ছিল আমার। সে আসলে টুম বলতে চেয়েছিল। তোমরা স্কুলে যাওনি কেন? আমি বললাম। আজকে স্কুল নেই, বলল ছেলেটা। ওই ছেলে একাই শুধু কথা বলছিল তখন আমার সাথে। আমি একদম নিশ্চিত যে সে আমার সাথে মিথ্যা বলছিল। যাই হোক, যেহেতু ফিবি আসার আগে পর্যন্ত আমার হাতে প্রচুর সময় ছিল, তাই আমি তাদেরকে সাথে নিয়ে মমি থাকা এক্সিবিশনটা খোঁজা শুরু করলাম। একসময় আমি জানতাম মমিগুলো ঠিক কোন জায়গায় আছে, তবে বহু বছর মিউজিয়ামে যাইনি। তোমাদের মমির প্রতি আগ্রহ আছে? আমি বললাম। হ্যাঁ। তোমার বন্ধু কি কথা বলতে পারে না? ও আমার বন্ধু না, ও আমার ভাই। সে কি কথা বলতে পারে না? বলে কথা না বলা ছেলেটার দিকে তাকালাম। আমি? তুমি কি কথা বলতে পারো না? পারি, সে বলল, তবে বলতে ইচ্ছা করে না তেমন। শেষমেশ মমি থাকা রুমটা খুঁজে পেলাম। তোমরা কি জানো মিশরীয়রা কিভাবে তাদের মৃতদের সমাহিত করত? রুমের ভেতর ঢুকে জিজ্ঞেস করলাম। না। তো তোমাদের এটা অবশ্যই জানা উচিত। তারা একটা গোপন কেমিক্যাল মেশানো কাপড় দিয়ে লাশগুলোর মুখ পেঁচিয়ে দিত, যাতে করে হাজার হাজার বছর সমাধিতে থাকলেও যেন তাদের চেহারা নষ্ট না হয়। মিশরীয়রা ছাড়া কেউই এই প্রক্রিয়াটা জানে না, এমনকি আধুনিক বিজ্ঞানও না। মমির কক্ষে যেতে হলে একটা সরু হলের ভেতর দিয়ে যেতে হয়, যেটা আবার সরাসরি ফারাওয়ের সমাধির ঠিক মাঝখান দিয়ে। ওখানের পরিবেশটা অনেকটা ভুতুড়ে ছিল। আমার সাথে থাকা দুই হোমড়া চোমড়াকে দেখেই বোঝা যাচ্ছিল যে তারা জায়গাটা খুব একটা ভালো করে উপভোগ করতে পারছে না। তারা যতটা পারে আমার সাথেই লেগেছিল। কথা কম বলা ছেলেটা তো বলতে গেলে আমার হাত খাবলে ধরে রেখেছিল। চলো, তার ভাইকে বলল ছেলেটা। আমি আগেই দেখেছি এসব, এখন চলো বেরিয়ে যাই, বলে ঘুরে দৌড় লাগালো ছেলেটা। আমাকেও যেতে হবে, না হলে মাইলখানেক দূরে চলে যাবে ও, অন্য ছেলেটা বলল। ভালো থাকবেন, বলে সেও দৌড় লাগালো। আমি একাই শুধু রয়ে গিয়েছিলাম ওই সমাধিতে। আর আসলে পরিবেশটা বেশ ভালো লাগছিল, জায়গাটা শান্ত ছিল। তারপর হুট করে চোখ পড়ল দেওয়ালের দিকে। আর একটা ফাঁকিও লেখা রয়েছে দেওয়ালে। কাঁচের নিচে পাথরে কেউ একজন লাল ক্রেয়ন বা কিছু দিয়ে লিখে রেখে গেছে। এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। দুনিয়াতে কোথাও কোনো শান্ত ও চমৎকার পরিবেশের জায়গা খুঁজে পাওয়া সম্ভব না, কারণ এরকম কোনো জায়গাই নেই। কেউ হয়তো ভাবতে পারে যে আছে, কিন্তু একবার ওই জায়গায় গিয়ে এক মুহূর্তের জন্য সতর্ক হলেই দেখা যাবে কেউ একজন চুপিসারে এসে নাকের নিচে ফাঁকিও লিখে চলে গেছে। আমার তো মনে হয় আমি মারা যাওয়ায় আমাকে কবরে ঢুকিয়ে রাখবে আমার আত্মীয়রা। কবরের ওপর একটা ফলকে লেখা রাখবে,
আমার নাম হোল্ডেন কলফিল্ড, জন্মের তারিখ, মৃত্যুর তারিখ, আর ঠিক নিচেই লেখা থাকবে ফাক ইউ। আমি নিশ্চিত এমনটাই হবে। মমির সমাধি থেকে বেরিয়ে আসার পরই বাথরুমে যাওয়ার চাপ লাগলো। সত্যি বলতে আমার আসলে ডায়রিয়া হয়ে গিয়েছিল। ডায়রিয়া নিয়ে আসলে আমার তেমন সমস্যা নেই, তবে এর সাথে অন্য কিছুও ঘটেছিল। বাথরুম থেকে বেরিয়ে আসার সময় দরজার কাছে আসতেই অজ্ঞান হয়ে পড়েছিলাম। কপাল ভালো যে সরাসরি মেঝেতে পুমড়ে পড়িনি, তাহলে মরেই যেতাম। পাশ ফিরে পড়েছিলাম বলে কোনো রকমে বেঁচে গেছি। ব্যাপারটা একটু বেশ অদ্ভুতই ছিল। অবশ্য এরপর জ্ঞান ফেরার পর থেকে আমার বেশ ভালোই লাগা শুরু করেছিল। আসলেই পড়ে যাওয়ার কারণে আমার হাত কিছুটা ব্যথা করছিল ঠিকই, তবে আমার মাথায় আর ঝিমঝিম ভাবটা ছিল না তখন। ততক্ষণে প্রায় 12:10 বেজে গিয়েছিল, তাই উঠে তাড়াতাড়ি করে দরজার পাশে এসে দাঁড়িয়ে ফিবির অপেক্ষা করা শুরু করলাম। আমি ভাবছিলাম তাকে হয়তো ওইবারই আমি শেষবারের মতো দেখতে পাচ্ছি। মানে আমি ধরে নিয়েছিলাম যে অনেক বছরের মধ্যে ওটাই হয়তো শেষবার আমার কোনো আত্মীয়ের সাথে দেখা হচ্ছে। হয়তো বয়স 35 হলে আমি আবার বাড়ি ফিরে আসব। ধরে নিয়েছিলাম কেউ অসুস্থ হয়ে মৃত্যুর আগে আমাকে দেখতে চাইলে হয়তো আর একবার দেখা হবে। তবে এই কারণে আমি আমার কেবিন ছেড়ে একেবারে চলে আসবো না। আমি ফিরে আসলে দৃশ্যটা কেমন হবে সেটাও কল্পনা করতে শুরু করেছিলাম। আমি জানি আমার মা আমাকে দেখেই পাগলের মতো কাঁদতে শুরু করেছে। কাঁদতে কাঁদতে বারবার আমাকে বলছে যেন আমি আরেকবার চলে না যাই। তারপরও আমি ঠিকই আবার চলে যাব। খুব শান্তভাবে মাকে শান্ত করে কান্না থামিয়ে বসিয়ে রেখে রুমের অন্য পাশে গিয়ে খুবই মার্জিত ভঙ্গিতে সিগারেট টানব। তাদেরকে সৌজন্যতার সুরে বলবো যে তারা চাইলে যে কোনো সময় আমার কেবিনে যেতে পারবে। তবে আমি এটা নিয়ে তেমন একটা জোর করব না। তবে ফিবিকে ঠিকই প্রতি গ্রীষ্ম, ক্রিসমাস এবং ইস্টারের ছুটিতে আমার ওখানে ঘুরতে যেতে বলবো। এমনকি ডিবিকেও বলবো যেন সে আমাকে দেখতে যায়। সে চাইলে আমার ওখানে শান্ত পরিবেশে বসে লিখতেও পারবে। তবে আমি তাকে আমার কেবিনে বসে মুভি লিখতে দেব না। সে শুধু গল্প আর বই লিখতে পারবে। আমার ওখানে একটা নিয়ম থাকবে যে ওখানে কোনো লোক দেখানো বা ধাপ্পাবাজির কাজ করা যাবে না। যদি কেউ এমনটা করার চেষ্টা করে তাহলে সে ওখানে থাকতে পারবে না। হঠাৎ করেই চেক রুমে ঘড়িতে চোখ পড়তেই দেখি তখন 1:25। আমার তখন ভয় লাগছিল যে অফিসের ওই বৃদ্ধা মহিলা হয়তো ফিবিকে নোটটা না দেওয়ার নির্দেশ করেছিল অন্য মহিলাটাকে। ধারণা করছিলাম মহিলা হয়তো নোটটা পুড়িয়ে ফেলতে বলেছিল। ব্যাপারটায় আসলেই প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আমি আসলে যাওয়ার আগে ফিবিকে শুধু একবার দেখতে চাইছিলাম। মানে তার ক্রিসমাসের টাকাগুলো তো আমার কাছে না, ওগুলো তাকে দিয়ে যেতে চাইছিলাম। অবশেষে ফিবিকে দেখতে পেলাম। আমি দরজার কাঁচের স্বচ্ছ অংশ দিয়ে তাকে দেখতে পেলাম। তাকে আমার চোখে পড়েছিল কারণ তার মাথায় তখন আমার দেওয়া লাল শিকারি টুপিটা পরা ছিল। 10 মাইল দূর থেকেও ওই টুপিটা ঠিকই চোখে পড়বে। তার সাথে দেখা করার জন্য দরজার কাছে গিয়ে পাথরের সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। তার সাথে একটা বড় স্যুটকেস ছিল। আমি আসলে এটাই বুঝতে পারছিলাম না, 5th অ্যাভিনিউর অপর প্রান্ত থেকে বিশাল একটা স্যুটকেস টেনে আনছিল ও। ব্যাগটা টানতে বিশাল কষ্ট হচ্ছিল তার। একটু কাছে আসার পর দেখি সে আসলে আমার একটা পুরনো স্যুটকেস নিয়ে আসছে। হুটনে থাকতে আমি ওই স্যুটকেসটা ব্যবহার করতাম। একদমই বুঝতে পারছিলাম না যে সে আসলে কি করছে। হায়, কাছে এসে ফিবি বলল। বিশাল স্যুটকেস টেনে এনে হাঁপাচ্ছিল তখনও। আমি তো ভেবেছিলাম তুমি হয়তো আসবে না, আমি বললাম। এই ব্যাগের ভেতরে কি? আমার তো কিছু লাগবে না। আমি তো সাথে করে কিছুই নেব না, এমনকি স্টেশনে থাকা আমার ব্যাগগুলোও নেব না। ব্যাগের ভেতরে করে কি এনেছো? ফিবি স্যুটকেসটা নামিয়ে রেখে বলল, আমার কাপড় চোপড়। আমি তোমার সাথে যাব, আমাকে নেবে না? কি? আমি বললাম। তার কথা শুনে আমার প্রায় উল্টে পড়ে যাওয়ার দশা হয়েছিল। সত্যি বলছি, আসলেই দাঁড়ানো থেকে পড়ে যেতে নিয়েছিলাম আমি। মাথাও আবার ঝিমঝিম করতে শুরু করেছিল। মনে হচ্ছিল আমি হয়তো আবারও অজ্ঞান হয়ে পড়ে যাব। যাতে শার্লিন দেখতে না পায় সেজন্য পেছনের এলিভেটরে করে নামিয়েছি এটা। এতটা ভারীও না। ব্যাগে মাত্র 2টো ড্রেস আর আমার মোকাসিন
মোজা আর কিছু জিনিস রয়েছে, ধরে দেখো, এতটা ভারী না, একবার ধরে দেখো। তোমার সাথে যেতে পারবো না আমি, হোল্ডেন প্লিজ। না, শাট আপ। আমার মনে হচ্ছিল আমি হয়তো অজ্ঞান হয়ে গেছি। মানে আমি আসলে তাকে শাট আপ বলতে চাইনি, তবে আমার মনে হচ্ছিল আমি আবারও অজ্ঞান হয়ে যাচ্ছি। কেন আসতে পারবো না? প্লিজ হোল্ডেন, আমি কিছুই করব না, শুধু তোমার সাথে যাব। তুমি না চাইলে আমি সাথে করে আমার কোনো পোশাকও নেব না। আমি শুধু আমার তুমি সাথে করে কিছুই নিতে পারবে না, কারণ তুমি আমার সাথে যাচ্ছ না। আমি একা যাব। তো এখন চুপ করো প্লিজ হোল্ডেন, প্লিজ নিয়ে যাও আমাকে। আমি খুবই 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 আমি এমন কি, তুমি আমার সাথে যাচ্ছ না। এখন চুপ করো, ব্যাগটা দাও বলে তার কাছ থেকে ব্যাগটা নিয়ে নিলাম। আমি আরেকটু হলেই তাকে মারতে বসেছিলাম। আসলেই কাঁদতে শুরু করলো ফিবি। আমি তো জানতাম তোমার স্কুলের নাটকে অংশ নেওয়ার কথা ছিল। নাটকে তোমার বেনেডিক্ট আর্নল্ডের ভূমিকায় অভিনয় করার কথা ছিল, আমি বললাম। খুবই কড়া ভাষায় বললাম আমি। তুমি কি করতে চাও? নাটকে থাকতে চাও না? ওটা শুনে তার কান্নার গতি আরও বাড়তে শুরু করলো। আমি খুশি ছিলাম তাতে। হুট করেই আমার মনে হলো সে যেন একেবারে কেঁদে তার চোখ একদম শুকিয়ে ফেলে। আমি আসলে তাকে প্রায় ঘৃণা করছিলাম। আমার মনে হয় আমি আসলে তাকে বেশি ঘৃণা করছিলাম সে নাটকটায় বাধা দিতে চায় বলে। চলো বলে আমি আবারও মিউজিয়ামের দিকে পা বাড়ালাম। আমি ভাবছিলাম চেক রুমে গিয়ে সুটকেসটা খুলে দেখব সেটা ভেতরে করে কী নিয়ে এসেছে। ফিবিকেও ওটা ফেরত দিব 3টায় স্কুল ছুটির পর। আমি জানি সে ওটা সাথে নিয়ে স্কুলে যেতে পারবে না। আসো এখন। তবে সে আমার সাথে করে মিউজিয়ামের দিকে আসছিল না। আমি ঠিকই ওপরে উঠে চেক রুমে গিয়ে ব্যাগটা চেক করে দেখে আবার নিচে নেমে গেলাম। গিয়ে দেখি সে তখনও রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে। তবে আমি কাছে পৌঁছাতেই সে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। সে এটা করতেই পারে, তার ইচ্ছা করলে সে মুখ ঘুরিয়ে নিতেই পারে। আমি কোথাও যাচ্ছি না, আমার মন বদলে ফেলেছি, তো কান্নাকাটি বন্ধ করো, আমি বললাম। মজার ব্যাপারটা হলো আমি কথাটা বলার সময় সে কাঁদছিলই না। তারপরও আমি বললাম, এখন চলো তোমাকে স্কুলে দিয়ে আসি, না হলে দেরি হয়ে যাবে তোমার। সে কোনো জবাব দিল না। আমি কোনো রকমে তার হাত ধরার চেষ্টা করলাম, তবে সে ঝাড়া দিয়ে সরিয়ে দিল হাতটা। যতই চেষ্টা করছিলাম ততই আমার হাত থেকে সে সরে যাচ্ছিল। লাঞ্চ করেছো? আমি জিজ্ঞেস করলাম। এবারেও কোনো জবাব দিল না। জবাবের বদলে আগের রাতে আমার দেওয়া লাল টুপিটা মাথা থেকে খুলে ছুঁড়ে মারল আমার মুখে। তারপর আবার আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিল। ব্যাপারটায় আমার হাসি চলে আসছিল প্রায়, তবে কিছুই বললাম না। টুপিটা তুলে শুধু কোটের পকেটে ভরে রাখলাম। হেই চলো, আমি তোমাকে স্কুলে নিয়ে যাব, আমি বললাম। আমি স্কুলে ফিরে যাব না। আমি বুঝতে পারছিলাম না তখন তার কথার জবাবে আমার কী বলা উচিত ছিল। ওভাবেই কয়েক মিনিট দাঁড়িয়েছিলাম। তোমাকে স্কুলে ফিরে যেতে হবে। তুমি না ওই নাটকটাতে থাকতে চেয়েছিলে, বেনেডিক্ট আর্নল্ড হতে চেয়েছিলে? না, অবশ্যই চেয়েছিলে, নিশ্চয়ই চেয়েছিলে। এখন চলো, আমি বললাম। সত্যি বলছি আমি কোথাও যাব না, সত্যি বলছি। আমি বাড়ি যাব। তোমাকে স্কুলে পৌঁছে দিয়ে আমি বাড়ি চলে যাব। তবে এর আগে আমাকে স্টেশন থেকে ব্যাগ নিয়ে আসতে হবে। ব্যাগগুলো এনে সোজা চলে যাব। আমি তো বলেইছি আমি স্কুলে ফিরে যাব না। তোমার যা ইচ্ছা তুমি করো, তবে আমি স্কুলে ফিরে যাব না, ফিবি বলল। এখন তুমি চুপ থাকো। এই প্রথমবার সে আমাকে চুপ করে থাকতে বলেছে। কথাটা বেশ রুক্ষ ছিল। ওটাকে আসলে গালির থেকে বেশি রুক্ষ মনে হচ্ছিল। সে তখনও আমার দিকে ফিরে তাকাচ্ছিল না। যতবারই আমি তার হাত বা কাঁধে ধরতে চাচ্ছিলাম ততবারই সে আমার হাত ঝাড়া দিয়ে ফেলে দিচ্ছিল। আচ্ছা, তাহলে চলো হাঁটি। হাঁটতে পারবে? আমি বললাম। চিড়িয়াখানা পর্যন্ত হেঁটে যাওয়ার ইচ্ছা আছে। তুমি যদি বিকালে স্কুলে ফিরে নাই যাও তাহলে চলো হাঁটি। এখন কি এই পাগলামিটা বন্ধ করবে? সে তারপরও আমার কোনো উত্তর দিচ্ছিল না। তাই আমি আবারও জিজ্ঞেস করলাম, যেহেতু স্কুল বাদ দিচ্ছ তাহলে চলো এখন কিছুক্ষণ হেঁটে বাড়ি যাই। পাগলামিটা থামাবে এখন? কাল থেকে লক্ষ্মী মেয়ের মতো স্কুলে যাবে তো? যেতেও পারি, নাও যেতে পারি, সে বলল। তারপর সোজা হাঁটা লাগালো রাস্তার ওপর দিয়ে। দুই পাশ থেকে কোনো গাড়ি আসছে কি না সেটার দিকে খেয়াল না করি।
সে মাঝে মধ্যেই পাগলের মতো আচরণ করে বসে, যদিও আমি তাকে অনুসরণ করলাম না। আমি জানি সে আমাকে ঠিকই অনুসরণ করবে, তাই আমি রাস্তার পার্ক সাইড দিয়ে চিড়িয়াখানার দিকে হাঁটা শুরু করলাম। ফিবিও চিড়িয়াখানার দিকে হাঁটা শুরু করলো ঠিকই, তবে রাস্তার অন্য পাশ দিয়ে। সে তখনও আমার দিকে তাকাচ্ছিল না, তবে আমি জানি সে ঠিকই চোখের কোণ দিয়ে আমার দিকে নজর রাখছিল। যাই হোক, চিড়িয়াখানা পর্যন্ত পুরোটা রাস্তা আমার ওভাবেই হেঁটে গেলাম। যাওয়ার সময় শুধু ডাবল ডেকার বাসগুলোই আমাকে বিরক্ত করছিল, কারণ ওগুলোর কারণে রাস্তার অপর পাশটা ঠিকমতো দেখা যাচ্ছিল না। তবে চিড়িয়াখানার সামনে পৌঁছেই আমি চেঁচিয়ে বললাম, ফিবি, আমি চিড়িয়াখানায় যাচ্ছি, আসো এদিকে। সে আমার দিকে তাকাচ্ছিল না, তবে আমি জানি সে আমার কথা শুনতে পাচ্ছিল। চিড়িয়াখানার দিকে একটু এগিয়ে গিয়ে পেছনে তাকিয়ে দেখি ফিবি রাস্তা ক্রস করে আমাকে অনুসরণ করতে শুরু করেছে। চিড়িয়াখানায় ওই দিন খুব একটা বেশি ভিড় ছিল না, তবে সি লায়ন্সের সুইমিং পুলের চারপাশে বেশ ভালো পরিমাণ মানুষের সমাবেশ ছিল। আমি ওটা পেরিয়ে যেতে চাইছিলাম, তবে ফিবিকে দেখলাম থেমে সি লায়নদের খাওয়ানো দেখছে। একটা লোক তাদের দিকে মাছ ছুঁড়ে মারছিল, তারা ওগুলো খাচ্ছিল। ফিবিকে থামতে দেখে আমিও পিছিয়ে গেলাম। মনে হলো যে তখন আর তার থেকে ওভাবে আলাদা আলাদা থাকার কোনো মানে নেই, তাই গিয়ে ফিবির পেছনে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখতে চাইলাম। তবে ফিবি হাঁটু বাঁকিয়ে উবু হয়ে যাওয়ায় হাতটা সরে গেল তার কাঁধ থেকে। ইচ্ছা করেই এটা করছিল। মাঝে মধ্যে সে আসলেই অনেক ক্ষিপ্ত হয়ে যায়। যাই হোক, ফিবি ওখানে দাঁড়িয়েই সি লায়নদের খাওয়ানো দেখছিল, আর আমি দাঁড়িয়েছিলাম ঠিক তার পেছনে। আমি আর পরবর্তীতে তার কাঁধ বা হাত ধরতে চাইনি। আমি জানতাম যে আরেকবার ধরতে চাইলে সে আরেকবারও সরিয়ে নিত। বাচ্চারা আসলেই খুব মজার, তাদের কাজকর্মগুলো দেখলে আনন্দই হয়। সি লাইনদের সামনে থেকে সরে আসার পরও সে ঠিক আমার পাশে থেকে হাঁটছিল না, তবে আমার থেকে খুব দূরেও ছিল না। সে হাঁটছিল সাইড ওয়াকের একটা পাশ দিয়ে, আর আমি হাঁটছিলাম সাইড ওয়াকের অন্য পাশ দিয়ে। ব্যাপারটা খুব একটা ভালো ছিল না, তবে মধ্যে 1 মাইল দূরত্ব রেখে হাঁটার চেয়ে তো ভালো ছিল। এরপর আমরা ছোট একটা পাহাড়ে উঠতে থাকা ভাল্লুক দেখলাম, তবে ওখানে দেখার মতো কিছু ছিল না। মাত্র একটা ভাল্লুকই ছিল তখন, শ্বেত ভাল্লুক। অন্য ভাল্লুকটা তখন গুহাতে ছিল, কোনোভাবেই বেরিয়ে আসছিল না। ওই ভাল্লুকের শুধু পেছনের অংশটাই দেখা যাচ্ছিল। আমাদের পাশে কাউবয় টুপি পরা একটা বাচ্চা দাঁড়িয়ে বারবার তার বাবাকে বলছিল, ওটাকে বের করে আনো বাবা, ওটাকে বের করার ব্যবস্থা করো। আমি ফিবির দিকে তাকালাম, কিন্তু সে হাসছিল না। বাচ্চারা মন খারাপ করলে যা হয় আর কি, তারা সহজে হাসতে বা কিছু করতে চায় না। ভাল্লুক দেখা শেষে চিড়িয়াখানা থেকে বের হয়ে পার্কের ছোট একটা রাস্তা পার হয়ে টানেলের দিকে গেলাম। টানেলটা আসলে চলে গেছে ক্যারোজেল রাইডের দিকে। ফিবি তখনও আমার সাথে কথা বলছিল না, তবে সে তখন আমার পাশে দিয়েই হাঁটছিল। আমি খেলার ছলে তার কোটের পেছন দিকের বেলটা ধরে রাখতে চাইছিলাম, তবে সে যা করতে দিচ্ছিল না। রেগে উঠে বলল, তোমার হাতটা তোমার কাছেই রাখো প্লিজ। সে তখনও আমার ওপর ক্ষেপেছিল, তবে আগের মতো অতটা না। যাই হোক, ক্যারোজেলের দিকে যাওয়ার পথে আমাদের দূরত্ব আরও কমছিল। যতই কাছে যাচ্ছিলাম ততই মিউজিকের শব্দ ভেসে আসছিল। ওখানে বাজছে ও মেরি। প্রায় 50 বছর আগে আমি যখন বাচ্চা ছিলাম তখনও এই গানটাই বাজছিল এখানে। ক্যারোজেলের এই ব্যাপারটা আমার ভালো লাগে, তারা সবসময় একই গান বাজায়। আমি তো ভেবেছিলাম ক্যারোজেল শীতের সময় বন্ধ থাকে, ফিবি বলল। সত্যি বলতে ওই দিন বোধ হয় এবার প্রথম আমার সাথে ভালো করে কিছু বলেছিল। সে হয়তো ভুলে গিয়েছিল যে সে আমার সাথে রাগ করে আছে। হয়তো ক্রিসমাসের সময় বলে খোলা, আমি বললাম। আমার কথার কোনো জবাব দিল না। হয়তো আমার সাথে রাগ করে থাকার ব্যাপারটা তার মনে পড়ে গিয়েছিল। তুমি কি রাইডে চড়বে? আমি জিজ্ঞেস করলাম। আমি এমনিও জানতাম যে সে চড়বে। যখন সে ছোট বাচ্চা ছিল তখন আমি, ডিবি আর এলি মিলে তার সাথে পার্কে যেতাম। ক্যারোজেল তার খুবই প্রিয় ছিল।
ওটা থেকে তাকে নামানোই যেত না? আমি অনেক বড় হয়ে গেছি, সে বলল। আমি ভেবেছিলাম সে হয়তো আমার কথার কোনো উত্তর দেবে না, তবে সে দিয়েছিল। না, তুমি বড় হওনি, যাও, আমি এখানেই অপেক্ষা করব, যাও, আমি বললাম। আমরা তখন ওখানে পৌঁছে গিয়েছিলাম। অল্প কিছু বাচ্চা রাইডে চড়ছিল, তবে এদের বেশিরভাগেরই বয়স অনেক কম ছিল, আর বাচ্চাদের সাথে তাদের বাবা মাও ছিল। আমি এগিয়ে গিয়ে টিকিট কাউন্টার থেকে ফিবির জন্য একটা টিকিট কিনে আনলাম। সে তখন আমার পাশেই দাঁড়িয়েছিল। এই নাও, বলে টিকিটটা বাড়িয়ে দিলাম ওর দিকে। 1 সেকেন্ড, তোমার টাকাগুলো নাও আগে, বলে তার থেকে ধার নেওয়ার টাকাগুলো ফেরত দেওয়া শুরু করলাম। তুমি রেখে দাও, আমার জন্য রেখে দাও, সে বলল, সাথে সাথে যোগ করলো, প্লিজ। এটা বেশ খারাপ লাগার মতো ছিল, মানে কেউ প্লিজ বললে সেটাই বেশ খারাপই লাগে, বিশেষ করে ফিবি বা তার মতো বাচ্চারা যখন বলে। যাই হোক, টাকাগুলো আমি আবার আমার পকেটে রেখে দিলাম। তুমি রাইডে চড়বে না, সে জিজ্ঞেস করলো। আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে আমার ওপর আর তখন রেগেছিল না। পরেরটায় চড়ব, এখন তোমাকে দেখি, আমি বললাম। টিকিট পেয়েছো? হ্যাঁ। যাও তাহলে, আমি এখানে বেঞ্চে থাকবো, তোমার রাইডে চড়া দেখব, বলে কাছেই থাকা বেঞ্চটাতে গিয়ে বসলাম। আর ফিবি চলে গেল ক্যারাজল চড়তে। পুরোটা পথ ঘুরে গেল, মানে সে যাওয়ার পথে পুরোটা পথ এক চক্কর দিয়ে গেছে। তারপর সে গিয়ে বসলো বড় বাদামি বর্ণের এক পেটা ঘোড়ার মূর্তির ওপর। শুরু হলো ক্যারোজেল। আমি বেঞ্চে বসে তাকে রাইডে ঘুরে দেখেছিলাম। সেখানে তখন মাত্র আর 5 কি 6টা বাচ্চা ছিল মাত্র রাইডে, আর ক্যারোজেলে তখন বাজছিল স্মোক গেটস ইন ইয়োর আইস গানটি। জ্যাজের সুরে গানটা বেশ অদ্ভুত শোনাচ্ছিল। বাচ্চাদের সবাই রাইডে চড়া অবস্থার সোনালি রিংটা ধরতে চাইছিল, ফিবিও চাইছিল। আমার ভয় লাগছিল সে হয়তো যে কোনো সময় ঘোড়া থেকে পড়ে যাবে, তবে আমি কিছুই বললাম না। আসলে ব্যাপারটা হলো, বাচ্চারা যদি কিছু ধরতে চায় তাহলে তাদেরকে সেটা ধরতে দেওয়া উচিত, তখন কিছু বলা উচিত না। এটা করতে গিয়ে তারা যদি পড়ে যায় পড়ে যাক, তারপরও তাদেরকে কিছু বলা উচিত নয়। রাইড শেষে ঘোড়া থেকে আবার আমার কাছে চলে এলো ফিবি। তুমিও চড়ো এবার, ও বলল। না, আমি শুধু দেখব, আমার মনে হয় আমার শুধু দেখাটাই ভালো হবে, বলে তাকে আরও কিছু টাকা দিয়ে বললাম, এই নাও, আরও টিকিট কেনো। খপ করে আমার থেকে টাকাগুলো নিয়ে নিল ফিবি। তোমার ওপর আর রাগ নেই আমার, সে বলল। আমি জানি, জলদি করো, আরেক রাইড তো শুরু হয়ে গেল। তখন হঠাৎ করেই আমার গালে চুমু খেয়ে বসলো। তারপর হাত লম্বা করে বাড়িয়ে ধরে বলল, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়তে শুরু করেছে। হ্যাঁ, আমি জানি। এরপর সে হুট করেই আমার কোটের পকেট থেকে লাল শিকারি টুপিটা বের করে পরিয়ে দিল আমার মাথায়। তোমার এটা লাগবে, আমি বললাম। তুমি কিছুক্ষণ পরে থাকতে পারবে? আচ্ছা, এখন তাড়াতাড়ি করো, নাহলে রাইড মিস করবে, তোমার ঘোড়াও আর পাবে না। তারপরও সে ওখানেই দাঁড়িয়েছিল। তুমি কি ওই কথাটা সত্যি সত্যিই বলেছ? তুমি আসলেও কোথাও যাবে না? তুমি সত্যিই এরপর বাড়ি যাবে? সে জিজ্ঞেস করলো। হ্যাঁ, আমি বললাম। আমি আসলেই তাকে মিথ্যা বলিনি, আমি আসলেই এরপর বাড়ি গিয়েছিলাম। জলদি জলদি, আমি বললাম। রাইড শুরু হয়ে গেল প্রায়। দৌড়ে গিয়ে একদম শেষ মুহূর্তে ক্যারোজেলের টিকিট কিনল। এরপর পুরোটা পথ ঘুরে গিয়ে চড়ে বসলো তার ঘোড়ার পিঠে। ঘোড়ায় বসে আমার দিকে ফিরে হাত নাড়ল, আমিও হাত নাড়লাম। ঠিক তখনই ঝুম করে বৃষ্টি পড়া শুরু করলো। ওখানে থাকা সব বাবা মা তাদের বাচ্চাদেরকে নিয়ে দৌড়ে গিয়ে দাঁড়ালো ক্যারাজলের ছাদের নিচে। তবে আমি ওই বেঞ্চেই বসে রইলাম আরও কিছুক্ষণ। ভিজে একদম চুপচিপে হয়ে গিয়েছিলাম, বিশেষ করে আমার ঘাড় আর প্যান্ট বেশি ভিজেছিল। হান্টিং টুপিটা আমাকে বেশ কিছুক্ষণ রক্ষা করেছে ঠিকই, তবে বেশিক্ষণ আর বৃষ্টির জল আটকে রাখতে পারেনি। আমার অবশ্য ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমার তখন ফিবিকে রাইডে ঘুরতে দেখে হুট করে অনেক আনন্দ লাগছিল। সত্যি বলতে এত আনন্দ লাগছিল যে আমার খুশিতে চেঁচাতে ইচ্ছা করছিল। আমি ঠিক জানি না কেন। রাইডে ঘুরতে থাকা অবস্থায় নীল কোটটাতে তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। আহ, সবাই যদি
তখনকার এই দৃশ্যটা দেখতে পেত। শীঘ্রই শেষ পর্ব আসবে এই গল্পের। ধন্যবাদ।